হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে যে জিকে পার্টটা রয়েছে সেখানে 10 নম্বরের প্রশ্ন থাকে। তো সেই 10-এ 10 পাওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের জন্য। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 51টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টি প্রশ্ন করে, অর্থাৎ 2500টিরও বেশি আমার প্রশ্ন দেওয়া হয়ে গিয়েছে এই চ্যানেলের মধ্যেই। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সর্বোচ্চ? তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পদুচারীতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেখানে পদুচারীতে লিঙ্গানুপাত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ। আর এখানে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 1037 জন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে দ্বিতীয় সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? তো 2011 সালে জনগণনা অনুসারে দ্বিতীয় সবচেয়ে জনঘনত্বযুক্ত রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 11 সালের জনগণনা অনুসারে প্রথম সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম হচ্ছে বিহার। প্রায় 1100 জন পার বর্গ কিলোমিটারে লোক বসবাস করে এবং পশ্চিমবঙ্গে 1029 জন পার বর্গ কিলোমিটারে এই লোক বসবাস করে। তো অর্থাৎ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের জনগণনা অনুসারে 2011 সালে জনগণনা অনুসারে দ্বিতীয় সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। নেক্সট প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে কে অলিম্পিকের প্রতিযোগী একই সংস্করণে 2টি পদক জিতেছেন? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মনু ভাকের। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শুটার মনু ভাকের এই 2024 সালে যে প্যারিস অলিম্পিক হয়েছে, তো সেই প্যারিস অলিম্পিকে এই মিশ্র দলগত এবং একক 2টি বিভাগে 2টি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রথম ভারতীয় অস্কার জয়ী পোশাক পরিকল্পনাকারী কে ছিলেন? তো দেখো, প্রথম অস্কার জয়ী প্রথম ভারতের এই পোশাক পরিকল্পনাকারী ছিলেন এখানে ভানু আথাইয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1982 সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক গান্ধী চলচ্চিত্রের জন্য ভানু আথাইয়া প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি যা 1931 সালে মুক্তি পায়? তো ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম হচ্ছে আলমারা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আরদেশের ইরানি পরিচালিত আলমারা হলো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের প্রথম লোহার সেতু লোহেকা পুল লর্ড হেস্টিং এর শাসনকালে কোন নদীর উপর তৈরি হয়েছিল? তো দেখো, লোহেকা পুল লর্ড হেস্টিংয়ের আমলে মূলত গোমতী নদীর উপর তৈরি করা হয়েছিল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যা লখনৌ শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ হলে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? তো ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে এখানে হীরাকুন্ড বাঁধ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর নির্মিত হীরাকুন্ড বাঁধটি হচ্ছে ভারতের তথা পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধগুলির মধ্যে অন্যতম। দেখো, নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত যার উচ্চতা হচ্ছে 455 মিটার, এটি কোন রাজ্যে অবস্থিত? তো 8-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কুঞ্চিকল জলপ্রপাতটি হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত, যেটি কর্ণাটক রাজ্যে বোরাহি নদীর উপর অবস্থিত। বোরাহি নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1857 সালে 24শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সিমেন্ট শিল্প ভারতের প্রথম কত সালে এবং কোথায় গড়ে উঠেছিল? সিমেন্ট শিল্প, তো 10-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিমেন্ট শিল্প গড়ে উঠেছিল 1904 সালে চেন্নাইতে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1904 সালে তৎকালীন মাদ্রাজে, বর্তমানে যার নাম হচ্ছে চেন্নাই, তো সামুদ্রিক ঝিনুক ব্যবহার করে ভারতের প্রথম সিমেন্ট কারখানা তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন,
পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত মিটার? তো দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, যেটি সিঙ্গালীলা শৈলশিলার অন্তর্গত। এই সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3636 মিটার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দার্জিলিং জেলায় অবস্থিত এই সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশিলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো পরবর্তী 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় মূলত দামোদর নদকে, তাহলে ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো দেখো ডুয়ার্সের প্রবেশদ্বার মূলত বলা হয় শিলিগুড়িকে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভৌগোলিক অবস্থানগত কারণে উত্তরবঙ্গ এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রবেশের প্রধান কেন্দ্র হওয়া এই শিলিগুড়িকে ডুয়ার্সের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মধ্যপ্রদেশ রাজ্যে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? তো মধ্যপ্রদেশ রাজ্যে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 11টি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশে বর্তমানে 11টি জাতীয় উদ্যান রয়েছে এবং এটি ভারতের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান সমৃদ্ধ রাজ্যগুলির মধ্যে একটি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন নতুন খেলাটি প্রথমবার অফিসিয়ালভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো এই প্রশ্নটি মূলত অনেকবার তোমাদেরকে বলেছি, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্যারিস অলিম্পিক 2024-এ সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কারা ছিলেন? তো দেখো প্যারিস অলিম্পিক 2024-এ এই সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন মনু ভাকের ও PR শ্রীজেশ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2024 সালে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে শুটার মনু ভাকের এবং হকি গোলরক্ষক PR শ্রীজেশ যৌথভাবে ভারতের পতাকাবাহী ছিলেন। দেখো নেক্সট প্রশ্ন, মিশরের রাজধানী কায়রো হলে ব্রাজিলের রাজধানী কোনটি? তো মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো এবং ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রাজিলের সরকারি রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, যা মূলত 1960 সালে রিও ডি জেনিরোর পরিবর্তে দেশের নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সংস্থা ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আন্তর্জাতিক সংস্থা এই ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রাসেলস বা যেটি বেলজিয়াম দেশে অবস্থিত, এখানে মূলত ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, লালকেল্লা প্রাঙ্গণ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়? তো লালকেল্লা, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2007 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দিল্লির ঐতিহাসিক মুঘল স্থাপত্য লালকেল্লা প্রাঙ্গণকে 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের, এরোপ্লেনের আবিষ্কারক রাইট ব্রাদার্স হলে বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেন? তো দেখো এরোপ্লেনের আবিষ্কারক ছিলেন রাইট ব্রাদার্স এবং বৈদ্যুতিক ব্যাটারির আবিষ্কার ছিলেন আলসান্দ্রো ভোল্টা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইটালীয় বিজ্ঞানী আলসান্দ্রো ভোল্টা 1800 সালে বিশ্বের প্রথম রাসায়নিক বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ পরমহংসের যার বিখ্যাত বাণী কোনটি ছিল? যার নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায় আসল নাম। তো এর বিখ্যাত বাণী হচ্ছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অবশ্যই মনে রাখবে। তো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বিখ্যাত বাণীটি করেন রামকৃষ্ণ পরমহংসদেব। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বদ্ধ বা ছোট জায়গা ভীতি ক্লস্ট্রোফোবিয়া বলে, তো পরীক্ষার ভীতিকে কি বলা হয়? তো বদ্ধ বা ছোট জায়গা থেকে ভয় পাওয়াকে মূলত ক্লস্ট্রোফোবিয়া বলা হয়ে থাকে এবং পরীক্ষা থেকে ভীতিকে মূলত বলা হয় এখানে টেস্টোফোবিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পরীক্ষায় প্রতি অতিরিক্ত এবং অবান্তর ও অযৌক্তিক ভয় বা মানসিক ভীতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টেস্টোফোবিয়া বলা হয়ে থাকে। দেখো পরবর্তী 22 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত ভারতীয় দাবাড়ু বিশ্বনাথ আনন্দের আত্মজীবনীর নাম কি? তো বিশ্বনাথ আনন্দের আত্মজীবনীর নাম হচ্ছে মাইন্ড মাস্টার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মাইন্ড মাস্টার। এবং আনব্রেকেবল এই আত্মজীবনীটি কার, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হয়?
9ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি? তো এটা মূলত আমরা সকলে জানি যে স্বামী বিবেকানন্দর জন্মদিন মূলত প্রতি বছর 12ই জানুয়ারি পালন করা হয় এবং এই দিনেই মূলত ভারতের জাতীয় যুব দিবস এটিও পালন করা হয়ে থাকে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, শাকসবজির চাষকে ওলেরিকালচার বলা হয়, তো আঙ্গুরের চাষ সংক্রান্ত বৈজ্ঞানিক পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? এই প্রশ্নটি খুবই পড়ে, আঙ্গুরের চাষকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয়ে থাকে? তো ফ্লোরিকালচার, ভিটিকালচার, প্রমাম কালচার নাকি সেরিকালচার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভিটিকালচার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাণিজ্যিকভাবে আঙ্গুর ফল উৎপাদন বা আঙ্গুর লতার চাষাবাদ সংক্রান্ত বৈজ্ঞানিক পদ্ধতিকে ভিটিকালচার বলা হয়ে থাকে এবং ফুলের চাষকে ফ্লোরিকালচার, পোমাম কালচারকে মূলত ফলের চাষ বলা হয় এবং কালচারকে কোন চাষের সঙ্গে যুক্ত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, অর্থাৎ কোন চাষকে এই সেরিকালচার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, সাহিত্যিক প্রমোদ চৌধুরীর বিখ্যাত ছদ্মনাম কোনটি ছিল? তো দেখো সাহিত্যিক প্রমোদ চৌধুরীর এই বিখ্যাত ছদ্মনাম হচ্ছে বীরবল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামে তার বিখ্যাত প্রবন্ধগুলো রচনা করতেন। দেখো নেক্সট প্রশ্ন, গণিত বিষয়ে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? তো গণিত বিষয়ে অসামান্য অবদানের জন্য মূলত অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গণিত শাস্ত্রে নোবেল প্রাইজের হিসেবে খ্যাত, অর্থাৎ গণিতে নোবেল এই নামে খ্যাত এই অ্যাবেল পুরস্কার প্রতি বছর এই গণিতে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, খর্চি উৎসব ও ডান্ডি দরবার ভারতের কোন উত্তর পূর্ব রাজ্যে উদযাপিত হয়? তো খর্চি উৎসব এবং ডান্ডি দরবার এটি মূলত ত্রিপুরা রাজ্যে উদযাপিত হয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঐতিহ্যবাহী এই খার্চি উৎসব বা খাঁচি উৎসব হলো ভারতের ত্রিপুরা রাজ্যের চতুর্দশ এই দেবতাকে কেন্দ্র করে উদযাপিত একটি প্রধান উৎসব। নেক্সট প্রশ্ন রয়েছে, 1913 সালে প্রকাশিত সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো 1913 সালে সন্দেশ পত্রিকা সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট প্রশ্ন রয়েছে, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো কুচিপুড়ি এটি মূলত যুক্ত হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। নেক্সট প্রশ্ন রয়েছে, পণ্ডিত রামনারায়ণ এবং ওস্তাদ সুলতান খাঁ কোন বিখ্যাত বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো রামনারায়ণ এবং ওস্তাদ সুলতান খাঁ এরা মূলত সারঙ্গী বাদকের সঙ্গে যুক্ত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারা দুজনেই ভারতের অত্যন্ত সুপরিচিত এবং প্রখ্যাত সারেঙ্গী বাদক বা শিল্পী। নেক্সট প্রশ্ন রয়েছে, দাবা খেলার গুটি বা চালের সাথে যুক্ত একটি বিখ্যাত পরিভাষা কোনটি? সিলি পয়েন্ট, বিশপ, বুলি নাকি প্লান্টি কর্নার? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিশপ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দাবা খেলার অন্যতম প্রধান একটি আন্তর্জাতিক ঘুঁটিকে বাংলার হাতি এবং ইংরাজিতে বিশপ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, এশিয়ান গেমস 2030 সালে এটি কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো তার আগে তোমরা জেনে নাও যে 2026 সালে অর্থাৎ এই বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আইচি নাগোয়া জাপানে। এছাড়াও 2030 সালে যা প্রশ্নে দেওয়া আছে এটি মূলত অনুষ্ঠিত হবে দোহা কাতারে। অপশান তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এবং 2034 সালে এটি মূলত অনুষ্ঠিত হবে রিয়াদ, যেটি সৌদি আরবে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন রয়েছে, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাডো কোন দেশের নাগরিক? তো তিনি ছিলেন ভেনিজুয়েলার নাগরিক। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত শিব মন্দির বিরূপাক্ষ মন্দির কর্ণাটকের কোথায় অবস্থিত? তো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাম্পিতে অবস্থিত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকের হাম্পিতে অবস্থিত বিরূপাক্ষ মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ও অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র ছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযানের নাম কি? তো ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযানের নাম হচ্ছে গগনযান। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার ফুল ফর্ম হচ্ছে
এর দ্বারা পরিকল্পিত গগনযান হচ্ছে ভারতের প্রথম মানববাহী মহাকাশ মিশন। পরবর্তী প্রশ্ন, শিখদের পঞ্চম গুরু কে ছিলেন যিনি আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন? তো দেখো, শিখদের পঞ্চম গুরুর নাম হচ্ছে গুরু অর্জুন দেব। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেব 1604 সালে পবিত্র আদি গ্রন্থ এবং ধর্মগ্রন্থ সংকলন সম্পন্ন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিবাজি মহারাজকে নরকের কুকুর বলে কে গালি দিয়েছিলেন? তো শিবাজি মহারাজকে নরকের কুকুর বলেছিলেন ঔরঙ্গজেব বা আওরঙ্গজেব। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি মহারাজকে অবজ্ঞা করে নরকের কুকুর বা পার্বত্য ইঁদুর বা মুশিক বলে অভিহিত করেছিলেন। দেখো নেক্সট প্রশ্ন 38 নম্বর, লর্ড হেস্টিং 1820 সালে কার নেতৃত্বে দক্ষিণ ভারতে রায়তওয়াড়ি ব্যবস্থা চালু করেন? তো লর্ড ওয়ারেন হেস্টিং রায়তওয়াড়ি ব্যবস্থা চালু করেন, তিনি মূলত স্যার টমাস মনরোর নেতৃত্বে তিনি এই রায়তওয়াড়ি ব্যবস্থা চালু করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, 1857 সালে মহাবিদ্রোহকে কে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বীর সাভারকার, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। তিনিই প্রথম বলেছিলেন এই মহাবিদ্রোহ হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ। নেক্সট প্রশ্ন রয়েছে, সিধু কানু চাঁদ ভৈরব কোন ঐতিহাসিক বিদ্রোহের প্রধান নেতৃত্ব ছিলেন? তো দেখো, সিধু কানু চাঁদ ভৈরব এরা মূলত সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতৃত্ব ছিলেন। অর্থাৎ সিধু কানু চাঁদ ভৈরব ব্রিটিশদের এবং জমিদারদের অকথ্য অত্যাচারের প্রতিবাদে এই সাঁওতাল বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তারা এই সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট হুমায়ুনের বিখ্যাত আত্মজীবনী হুমায়ুননামা কে রচনা করেছিলেন? তো মুঘল সম্রাট হুমায়ুনের বিখ্যাত আত্মজীবনী এই হুমায়ুননামা এটি মূলত প্রবর্তন করেছিলেন তারই বোন গুলবদন বেগম। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ চেহেলগান বা আর কি গঠন করেছিলেন? তো দেখো, ইলতুৎমিশ চেহেলগান ছাড়া গঠন করেছিলেন এখানে অপশান বি 40 চক্র। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সাম্রাজ্য পরিচালনার সুবিধার্থে 40 জন বিশ্বস্ত ও প্রভাবশালী তুর্কি কৃতদাস বা অভিজাতদের নিয়ে এই তুর্কান ই চেহেলগানি বা 40 চক্র গঠন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি রাজস্থানে অবস্থিত? তো দেখো, 43 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কালীবঙ্গান। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কালীবঙ্গান প্রত্নতাত্ত্বিক সাইটটি ভারতের রাজস্থান রাজ্যের হনুমানগড় জেলায় ঘরগড়া নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, গঙ্গা নদী ভাগীরথী নামে উত্তরাখণ্ডে কোন জেলা বা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তো গঙ্গা নদী দেখো এখানে উত্তরকাশীর গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কোন পবিত্র নদী উৎপত্তি হয়েছে? তো পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে মূলত কাবেরী নদী উৎপত্তি হয়েছে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান এবং প্রথম খাদ্যশস্য কোনটি যা উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে? তো ভারতের প্রধান এবং প্রথম খাদ্যশস্য হচ্ছে ধান, যেটি পশ্চিমবঙ্গ প্রধান স্থান বা প্রথম স্থান অধিকার করে। তো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন, 1971 থেকে 2017 সালের মধ্যে ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল? তো 1971 থেকে 2017 সালের মধ্যে ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সর্বশেষ পরিকল্পনাটি মূলত হয়েছিল 2012 থেকে 2017 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, জীবদেহে কোষ এবং তার অভ্যন্তরীণ গঠন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে? তো জীবদেহের কোষ এবং তার অভ্যন্তরীণ গঠন সংক্রান্ত বিজ্ঞানকে মূলত বলা হয়ে থাকে সাইটোলজি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, কাজ এবং অঙ্গাণু প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মূলত সাইটোলজি বা কোষবিদ্যা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোষ বা কোষের প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? তো কোষ বা কোষের প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন এখানে অপশান বি
পার্কিনোজি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন, মানুষের ফুসফুসের আবরণ প্লুরা হলে মস্তিষ্কের চারিপাশের আবরণকে কি বলা হয়ে থাকে? তো অবশ্যই মনে রাখবে যে ফুসফুসের আবরণকে প্লুরা বলা হয় এবং মস্তিষ্কের চারিপাশের আবরণকে মূলত বলা হয় মেনিনজেস, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 3 স্তর বিশিষ্ট সুরক্ষামূলক পর্দা দ্বারা আবৃত হচ্ছে আমাদের মস্তিষ্ক, তাকে মূলত মেনিনজেস বলে থাকি। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্রাম পঞ্চায়েতের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি তোমরা 50টি প্রশ্নের মধ্যে 40টি প্রশ্নের বেশি উত্তর দিতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই পিডিএফটা নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।